কোরবানির ঈদ ঘিরে বৃহস্পতিবার থেকে কিছুটা শিথিল হচ্ছে লকডাউন। চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট। রাজধানীতে পশুর হাট বসবে 17 তারিখ থেকে। এবার একদিনে 13,000 শনাক্তের রেকর্ড। সব জায়গায় গণটিকা শুরু না হলেও ব্যতিক্রম কুষ্টিয়া। স্বাস্থ্যকর্মীদের কেন্দ্র ছাড়তে পুলিশ পাহারা। 5-7টা বুথ বানানোর দরকার ছিল, দেখো যে হারে লোক হয়েছে তার তো এখানে স্বাস্থ্যবিধি মেলার কোনো প্রয়োজনই মনে করছে কোনো নিয়ম শৃঙ্খলা নেই এবং এখানে নেতাগিরি ফলাচ্ছে সবাই। ঈদের আগে ফের সক্রিয় জাল টাকা তৈরির চক্র। ভাটারা থেকে নকল নোট ও সরঞ্জাম সহ গ্রেফতার 5। রাজধানীর আদাবরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মারধর করে বাড়ি দখলের অভিযোগ। আতঙ্কে 10টি পরিবার। 1-150 পোলাপান নিয়ে এসে মারধর করে সব বার করে দিয়ে সে দখল করে নিয়ে নিচ্ছে। হুমকি দিচ্ছে আমাদেরকে, আমাদের বাড়ি দখল করবে। এর ভয়ে একটা আতঙ্কে আছি। যুক্তরাজ্যের মানবাধিকার রিপোর্টে খালেদা জিয়াকে গৃহবন্দী বলায় নাখোশ সরকার। ব্রিটিশ পার্লামেন্টে চিঠি দেওয়ার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর সড়কের বেহাল দশা। খানাখন্দে পানি জমে তৈরি হয়েছে মৃত্যু ফাঁদ। ব্যাহত কলকারখানার পণ্য আনা নেয়া। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বীরের বেশে রোমে ফিরল ইউরো জয়ী ইতালির ফুটবল দল। টাই ব্রেকারে শিরোপা হাতছাড়া হওয়ায় বিষাদের আবহ ইংল্যান্ডে। শিরোনামগুলো শুনলেন। আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পুরো খবরে যাচ্ছি। কোরবানি উপলক্ষে কিছুটা শিথিল হচ্ছে বিধিনিষেধ। 15 থেকে 22 জুলাই পর্যন্ত 8 দিনের জন্য খুলতে পারে গণপরিবহন ও দোকানপাট। সরকারের এই সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি করে কাল জানাবে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোরবানি ঈদের গরু বেচা কেনা, দোকান মালিকদের সংকট বিবেচনা করে নির্দেশনা দেয়া হবে। সারা দেশে কঠোর বিধিনিষেধ চলছে 12 দিন। এর মাঝেই হয়েছে সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড। এ অবস্থায় কোরবানির পশু কেনাবেচা ও দোকানপাট খোলা নিয়ে চ্যালেঞ্জের মুখে সরকার। সবকিছু বিবেচনা করে 15 থেকে 22 জুলাই পর্যন্ত 8 দিনের জন্য বিধিনিষেধ শিথিল করছে সরকার। এ সময় স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে চলবে গণপরিবহন, খুলছে দোকানপাটও। তবে সরকারি অফিস চলবে ভার্চুয়ালি। কোরবানির ঈদের অর্থনীতি ও শ্রমজীবীদের জীবিকার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। পশু যারা যেগুলি এতদিন কোরবানির জন্য তৈরি করেছে, এই খামারিরা তাদের যদি বিক্রি না করতে পারে তাহলে আগামী আর 1 বছর তাদের এই পালতে হবে। কাজে এই বিক্রি করেই যা পাওয়া সেটা পেতে হবে। তারপরে ধরেন দোকান মালিক সমিতি যেটা আছে, তারা কিন্তু এই 2 ঈদের জন্যই বসে থাকে। তাদের সমস্ত খরচ কিন্তু এই 2 ঈদের সময় হয়। এই সব কিছু চিন্তাভাবনা করেই যা কিছু করার নির্দেশনা যথাসময়ে যার মাধ্যমে পাবেন। 8 দিনের শিথিলতা শেষে ঈদের পর আবারও 14 দিনের কঠোর বিধিনিষেধ দিতে পারে সরকার। পরিস্থিতি বিবেচনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরকারি পুলিশ দিয়ে কতখানি সচেতন করব? তারা যদি নিজের থেকে সচেতন না হয়, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এবং অবশ্যই যেন মাস্ক পরে তারা সবারই সচেতন হতে হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। সেখানে রপ্তানির সময় পোশাক চুরি রোধে বেশ কিছু সিদ্ধান্ত হয়। ঢাকা থেকে চিটাগংয়ে যে মাল যায়, এই কন্টেনার থেকে মাল অনেক চুরি হচ্ছে। আমাদের গার্মেন্টসগুলো এক্সপোর্টারদের চুরি হচ্ছে। 252 কিলোমিটার রাস্তা আমরা এই ক্যামেরা বসাচ্ছি। পুলিশের একজন ফোকাল পয়েন্ট থাকবেন। সেই ফোকাল পয়েন্টে যে কোনো সময় তারা যে কোনো সহযোগিতা করার জন্য তৈরি থাকবেন। মন্ত্রী ও বিজিএমইএ নেতৃবৃন্দ জানান, করোনার সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এবার রাজধানীতে বসবে 18টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 10টি এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 8টি অস্থায়ী হাট বসবে। এর বাইরে উত্তর সিটি এলাকার গাবতলী এবং দক্ষিণ সিটির শারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বেচা কেনা চলবে। 17 জুলাই থেকে শুরু হবে পশু বেচা কেনা।
সোমবার দুপুরে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কোরবানির পশু ক্রয় বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এছাড়া ঢাকা উত্তর সিটি এবারও ডিজিটাল পশুর হাট চালু রেখেছে। 3 সপ্তাহ পর আবারও শুরু হচ্ছে ট্রেন চলাচল। স্বাস্থ্যবিধি মেনে আগামী 15 জুলাই থেকে অর্ধেক আসনে যাত্রী পরিবহন করা হবে। চলমান লকডাউন শিথিল করার ঘোষণা আসার পর রেলপথ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়। রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়, মঙ্গলবার বিকেল থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে শুধু অনলাইনে, কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না। করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত 22 জুন ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এদিকে চলমান লকডাউনের 12তম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল যানজট। দিন গড়ানোর সাথে নগরীতে বেড়েছে মানুষের চলাচল। তাই কাগজে কলমে কঠোর স্বাস্থ্যবিধি অনেকটাই শিথিল এখন। করোনায় এত এত মৃত্যু ও সংক্রমণের পরও কমছে না মানুষের চলাচল। রাজধানীতে কঠোর বিধিনিষেধের 12তম দিনে এসে সড়কে আরও বেড়েছে যানবাহন ও মানুষের চাপ। অযথা লকডাউন দিয়েছে সরকার, দিয়ে নিজেরা বাসায় বসে আছে। আর আমাদের গণপরিবহন বন্ধ হয়, কঠোরভাবে লকডাউন দেন। লকডাউন যদি দেয় অন্যান্য দেশের মতো লকডাউন, সেভাবে সরকারের লোকজন দিয়ে সব কিছু মেনটেন করতো, তাহলে ঠিক ছিল লকডাউনে। সরকার যেটা করছে এটা ভালোই জন্য করছে, তবে ঈদ উপলক্ষে একটু ছাড় দেওয়া উচিত। প্রধান প্রধান সড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চেকপোস্ট। চেকপোস্ট আছে র্যাবেরও। রাস্তায় নামার কারণ যৌক্তিক মনে না হলে মিলছে শাস্তি। তারপরও মানুষের চাপ কমছে না। আমাদের আরো সচেতন হইতে হবে, এভাবে হলে আর দিন দিন বাড়তেই থাকবে। এটা তো একজন ব্যক্তি মালিকানাধীন গাড়ি, সেই গাড়ি আপনারা দুজন ইউজ করতেছেন, এটা কথা করতে পারবেন না। পুলিশের অভিযোগ, ছোটখাটো প্রয়োজনে বেশিরভাগ মানুষ বেরোচ্ছেন, জিজ্ঞাসাবাদের মুখে পড়লে বলছেন মিথ্যে। তারপরও চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গার্মেন্টস অ্যাক্সেসরিজ সরকার তো খোলা রাখছে, এটা শিল্প প্রতিষ্ঠান তো খোলা রাখছে সরকার, বন্ধ দিয়ে দিলে আমাদের যেতে হতো না। যারা আইন ভায়োলেট করতেছে, বিশেষ করে অকারণে বের হচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসতেছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর রাস্তায় আছি, তাদেরকে সকল দিক দিয়ে বুঝিয়ে কখনো আইন প্রয়োগ করে সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে লকডাউনের মেয়াদ বাড়ার সাথে সাথে পুলিশের চেকপোস্টের সংখ্যাও কমে গেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দাঁতের শিরশির অনুভূতি থেকে আরাম পেতে ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন। দেশে একদিনে করোনায় রেকর্ড শনাক্ত হয়েছে। এই সংখ্যা 13,768 জন। মৃত্যু হয়েছে 220 জনের। এ নিয়ে দেশে মোট 16,639 জন মারা গেলেন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 31.24%। নমুনা পরীক্ষা হয়েছে 44,700টি। এ পর্যন্ত শনাক্ত 10,34,957 জন। 24 ঘন্টায় 7,020 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ 8,81,521। মৃত 220 জনের মধ্যে পুরুষ 142 আর নারী 78 জন। বিভাগভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 64 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 55, চট্টগ্রামে 37, রাজশাহীতে 23, রংপুর 18, ময়মনসিংহে 13, সিলেটে 6 ও বরিশালে 4 জন মারা গেছেন। রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগী বেড়ে যাওয়ায় তীব্র হয়েছে চিকিৎসা সংকট। আক্রান্তদের বেশিরভাগই আসছেন ঢাকার বাইরে থেকে। তাদের মধ্যে বড় অংশ শ্বাসকষ্ট নিয়ে আসায় বাড়ছে আইসিইউর চাহিদা। শেষ মুহূর্তে হাসপাতালে আসায় অনেকের মৃত্যু হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ইতিমধ্যে নগরীর সব করোনা হাসপাতালে সক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি আছেন। অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অবস্থার ভয়াবহতা বিবেচনা করে কিছু হাসপাতালে রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করাতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে বুথগুলোয়। রোগীর সিচুয়েশনটা কি সেটা আগে দেখেন, তারপরে ব্যবস্থা পরে হবে। টেস্ট আমি যখন করতে আসি তখন দেখি যে প্রতিবন্ধকতা, তো এইটার কিভাবে নিষ্পত্তি হয় সেই ব্যাপারে জন্য বিশেষজ্ঞরা চিন্তা করে। হসপিটাল কর্তৃপক্ষ একটা ফার্মেসি দিক, সেখানে আমরা ন্যায্য মূল্যে যেন আমরা মেডিসিনটা পাই। আমি কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা আপগ্রেড করছি এবং আমাদের ওই সক্ষমতাটা আমরা রাখছি, যেন আমরা কি বলবো যে হল্ট না হয়ে যায়। কথা থাকলেও অনেক জেলা ও উপজেলায় শুরু হয়নি দ্বিতীয় দফায় গণটিকা কার্যক্রম। যে কটি জেলায় শুরু করা গেছে সেখানেও ছিল ভ্যাকসিনের অপর্যাপ্ত মজুদ, অপ্রতুল বুথ সহ নানা সমস্যা। কুষ্টিয়ায় হাজার হাজার মানুষ ভিড় করায় পরিস্থিতি সামলাতে পুলিশ মোতায়েন করতে হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার থেকে সব সিটি এলাকায় মডার্নার টিকা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে পাঠানো হয়েছে টিকার চালান।
সারা দেশে আবারও শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। সোমবার থেকে সকল জেলা ও উপজেলা পর্যায়ে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগের কথা থাকলেও সবখানে শুরু হয়নি। কেন্দ্র সংকটে অতিরিক্ত চাপ ছিল কোনো কোনো জেলায়। কুষ্টিয়ার একমাত্র কেন্দ্রে ভিড় করেন পুরনো রেজিস্ট্রেশনকারী কয়েক হাজার মানুষ। চাপ সামলাতে ডাকতে হয় পুলিশকেও। তাদের প্রহরায় কেন্দ্র ছাড়েন নার্স ও চিকিৎসকরা। কুষ্টিয়ার যে অবস্থা, তার কারণে টিকা না নিলেই না। 5-7টা বুথ বানানো দরকার ছিল। দেখো যে হারে লোক হয়েছে, তার তো এখানে স্বাস্থ্যবিধি মেলার কোনো প্রয়োজনই মনে করছে না। এখানে কোনো স্বাস্থ্যবিধি নেই, কোনো নিয়ম শৃঙ্খলা নেই এবং এখানে নেতাগিরি ফলাচ্ছে সবাই। তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আমি আসলে ভ্যাকসিন পাবো কিনা। এই জন্য তারা সকলেই আগে আসে ভিড় করছেন এবং যাদেরকে আমরা মেসেজ দিয়েছি তারা তো এসছেন, এর পাশাপাশি যারা মেসেজ পায় নাই তারাও ভ্যাকসিনের জন্য আসছে। ঢাকায় আপাতত বন্ধ হচ্ছে সিনোফার্মের টিকা প্রয়োগ। মঙ্গলবার থেকে দেয়া হবে মডার্নার ভ্যাকসিন। রাজধানীর মতো দেশের সব সিটি এলাকার বাসিন্দারা পাবেন এই টিকা। এরই মধ্যে পাঠানো হয়েছে চালান। মডার্নার ক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশনে রেখেছি। প্রবাসী কর্মীরা মডার্না যাতে নিতে পারে তার নিকটবর্তী সিটি কর্পোরেশন, তাদের সবাইকে ঢাকায় আসতে হবে না। পাশাপাশি জনগণ তো আমাদের আছেই, এই জন্য জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা কিন্তু সিনোফার্ম দিয়ে দিয়েছি। দেশে নতুন টিকার আনুষ্ঠানিক প্রয়োগের আগে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে সব ক্ষেত্রেই। তবে মডার্নার বেলায় পর্যবেক্ষণের ধাপ থাকছে না, সরাসরি গণহারে দেয়া হবে এই ভ্যাকসিন। অবজারভেশন করলাম না, আমাদের 3-4টা ভ্যাকসিনের মধ্যে দিয়েছি। পৃথিবীর অন্যান্য দেশেও মডার্না দেওয়া হয়েছে, সেখানকার সমস্ত তথ্যগুলো আমরা নিয়ে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে আমাদের ওই রকম চ্যালেঞ্জ আমাদের থাকছে না। তারপরেও আমাদের কেন্দ্র কিন্তু সজাগ, প্রত্যেকটা কেন্দ্রে আমাদের AFR টিম। এই কর্মকর্তা বলেন 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় 1 মাস সংরক্ষণ করা যাবে মডার্না ভ্যাকসিন, তাই ঢাকার বাইরেও কোনো সমস্যা হবে না। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চাহিদা অনুযায়ী বাংলাদেশকে অগ্রাধিকার দিয়েই ভ্যাকসিন বিক্রি করবে চীন। দেশটির এই অবস্থানের কথা জানিয়ে উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান বলছেন, তুলনামূলক কম দামেই টিকা দেওয়ার প্রস্তাব করেছে তাদের কোম্পানিগুলো। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি আরও জানান, আগামী মাসের মধ্যে চীন থেকে আরও 50 লাখ টিকা আসবে বাংলাদেশে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সিনোফার্ম ও সিনোভ্যাক বাংলাদেশে যৌথভাবে উৎপাদন সম্ভব। আনুষ্ঠানিকভাবে সরকার অনুমোদন দিলেই এ নিয়ে কাজ শুরু হবে বলেও জানান তিনি। বাংলাদেশের করোনা পরিস্থিতি বিশ্লেষণ করেই চীনের ভিসা আবারও চালু হবে বলে জানান তিনি। Chinese vaccine producers are offering most favored rate for our Bangladeshi people. So this is the one thing that is much favorable than what you may have thought about. Sinopharm is ready, Sinovac is ready, and Interceptor, they've got very good, very modern facilities to co-produce it. Now we are waiting for the signal of our Bangladeshi government. Everything is ready. China is ready. যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রিপোর্টে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে প্রকাশিত তথ্যকে আপত্তিকর হিসেবে দেখছে সরকার। এমন তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিষয়টি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে চিঠি দেওয়া হচ্ছে। এর আগে ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়, কোনো দেশ সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি ব্রিটিশ সরকার মানবাধিকার বিষয়ক রিপোর্ট প্রকাশ করে, সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী হিসেবে উল্লেখ করা হয়েছে। শি ইজ নট হাউস অ্যারেস্ট, তাদের তথ্যটা নির্ভুল না এবং তারা দুঃখের বিষয় যে তারা মাতব্বরি করে। সো দিস ইজ নট গুড। তারা দে শুড সি দেয়ার ওন ফেস ফার্স্ট, তারপরে মাতব্বরিতে বললে ভালো। জমি ও বাড়ি হারানোর ভয়ে আতঙ্কে দিন পার করছে আদাবরের 10টি পরিবার। এরই মধ্যে একটি পরিবারের জমি দখলও হয়ে গেছে। এসব জমি ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াসিন মোল্লার বিরুদ্ধে। বাড়ি দখল, হুমকি ও ভাড়াটিয়াদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগে ইয়াসিন মোল্লার বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবারটি। আর নিরাপত্তা, বাড়ি রক্ষায় থানায় জিডি করেছে 9টি পরিবার। নাজমুল সাইদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। আদাবরের রোড নম্বর 17 আবুধাবি প্রবাসী শাহাবুদ্দিন মিয়া 2003 সালে প্রায় 8 শতক জমি কেনেন জাহানারা বেগমের কাছ থেকে। এরপরেই সেমি পাকা দোতলা ঘর বানিয়ে ভাড়া দেন। নামজারি 18 বছর ধরে খাজনাসহ সব ধরনের সরকারি ফি দিয়েছেন, আছে বৈধ কাগজপত্রও। হঠাৎ করেই এই জমির মালিকানা দাবি করেন আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াসিন মোল্লা। রোকেয়া বেগম নামের এক নারীর কাছ থেকে
কেনার জন্য 10 লাখ টাকা বায়না করেছেন বলে দাবি করেন তিনি। শাহাবুদ্দিন মিয়ার পরিবারের দাবি 1 জুলাই রাতে ওই বাসার সব ভাড়াটিয়াকে মারধর করে বের করে দিয়ে দখল করে ইয়াসিন মোল্লার লোকজন। পুরাতন সাইনবোর্ড ভেঙে লাগানো হয় নতুন সাইনবোর্ড। রাতে 8টার দিকে এসে 1-1.5 পোলাপান নিয়ে এসে মারধর করে সব বার করে দিয়ে সে দখল করে নিয়ে নিচ্ছে। 14, 15, 16 বছরের বাচ্চাদের নিয়ে এসে সব বাসার সামনে দাঁড়া করে রাখছে, কেউ যেন নামতে না পারে, আর ওই বাড়িটা দখল করে নিছে। পরে ওই বাসায় ভাড়াটিয়া সাজিয়ে আনা হয় ইয়াসিন মোল্লার অনুসারীদের। এই মালিক আমি জানি ইয়াসিন মোল্লা, আমি 6 মাস ধরে আইছি। আচ্ছা বলছে যে তারা বাড়ি কিনছে, আমরা কিনে নিয়েছি, এখন বাড়ি আমরা তোমরা যাইতারা। এই ঘটনায় ইয়াসিন মোল্লাকে প্রধান আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার। দাবি সুষ্ঠু বিচার। 20 বছর পরে এসে একজন দাবি করতেছে এই জায়গাটা আমার ভুয়া কাগজপাতি নিয়ে এসে, এটা তো অরাজকতা হয়ে যায়। শুধু শাহাবুদ্দিন মিয়া নয়, ইয়াসিন মোল্লার জমি দখলের হুমকিতে আছে আরও 9টি পরিবার। নিরাপত্তা চেয়ে তাদের অনেকেই আদাবর থানায় সাধারণ ডায়েরি করেছেন। বানা কার লগে কার সাথে করলো, কাগজপত্র অরিজিনাল মেল কাগজপত্র তো আমাদের কাছে। স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী তারা দখলের পায়তারা করতেছে, হুমকি দিচ্ছে আমাদেরকে, আমাদের বাড়ি দখল করবে। এর ভয়ে একটা আতঙ্কে আছি। ভুক্তভোগীদের বেশিরভাগই প্রবাসী। জীবনের সবটুকু অর্জিত অর্থ দিয়েই 20 বছর আগে জলাবদ্ধ জমি কিনেছিলেন তারা। এখন শেষ সম্বলটুকু হারানোর ভয়ে দিন পার করছেন। যেখানে ডকুমেন্টারি এভিডেন্স আছে সেখানে কিভাবে আপনি আমার বাড়ি দখল করেন? এগুলো সরকার এগুলোর প্রতি যেন নজর দেয় এবং দৃষ্টি আকর্ষণ করে। অভিযোগের বিষয়ে কথা বলতে গেলেও দেখা করেননি ইয়াসিন মোল্লা। টেলিফোনে নিজেকে ওই বাড়ির মালিক বলে দাবি করেন। সাবুদ্দিন সাহেবের জমিটা না, সাবুদ্দিন সাহেবের জমি কোথায় আছে সেটা তার জমি সে বাইর করে নেবে, কিন্তু আমার জমি এসে দেখা গেছে যে 4-5 দিন আগে লোকজন নিয়ে এসে একটা হামলা করতে। এই ঘটনায় আদাবর থানায় গেলেও কর্মকর্তারা ক্যামেরায় কথা বলেননি, তবে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে দেশব্যাপী সক্রিয় হয়ে উঠেছে জাল নোট তৈরির চক্র। রাজধানীর ভাটারা থেকে এমন একটি চক্রের মূল হোতা ও নারী সহ 5 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যমানের জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুঁজি কেবল একটি প্রিন্টার, একটি ল্যাপটপ আর 5,000 টাকার কাগজ, কালি ও সুতা। তাতেই রাতারাতি কোটিপতি। আসল নকল বোঝা দেয়। অল্প পুঁজি আর পরিশ্রমে যদি অধিক মুনাফা আসে ঘরে, তবে কেনই বা এত কষ্ট করা? আব্দুর রহিমের অবস্থাটাও তাই। গেল 10 বছরেরও বেশি সময় ধরে জাল নোট তৈরি করে আসছেন। এর আগে আরও 4 বার ধরা পড়ে কারাভোগ করেছেন, কিন্তু প্রতিবারই বের হয়ে আবারও পুরনো পেশায়। এই কাজে আমি এই পেশায় আসি 10 সালে, আর এই 6 মাস যাবত এখানে আমরা উৎপাদন করি। আর আমরা ঈদের টার্গেট নিয়েছিলাম, মানে বানানো ছিল প্রায় 50 লাখের উপরে, 50-60 লাখ, আর টার্গেট ছিল আমাদের আরও বেশি। রহিম সিন্ডিকেটের অন্যতম ব্যক্তি তার স্ত্রী। তিনিও একাধিকবার কারাভোগ করেছেন এই অপরাধে। সময় বদলায়, কিন্তু তার আর বদলানো হয় না। ঘুরে ফিরে স্বামীর অপকর্মের বিশ্বস্ত সহচর তিনি। এর আগে আমি একটা মামলা খাইছি, এখন করি। অনেক দেনা ছিলাম, তো অনেক টাকা পয়সা দেনা ছিল, তাই দেনাপানা শোধ করার জন্য করছিলাম। জাল নোট বাজারে ছাড়া হয় এই 2 ব্যক্তির মাধ্যমে। তারাও একজন আরেকজনকে ছাড়িয়ে বারবার ধরা পড়ে কারাভোগ করলেও এ নিয়ে খুব একটা বিকার নেই। মানুষ ঠকানোর এই পেশায় থাকতেই যেন পণ করেছেন। আমরা 15-16 হাজার টাকা করে প্যাকেট কিনে নিতাম, 1 লাখ নিয়ে আমরা 200-300 টাকা খরচ করে পার পিস এক পিস করে ভাঙাইতাম। কর্মকর্তারা জানান, উৎসবই এই চক্রগুলোর মূল টার্গেট। নগদ টাকার লেনদেন বেশি বলে সুযোগটাও বেশি, আর সেটিকে কাজে লাগানোর চেষ্টা থাকে তাদের। উচ্চ আদালত থেকে কখনো কখনো তারা আইনের ফাঁক ফকল গুলিয়ে বের হয়ে যে আবার একই কাজে নিয়োজিত হয় বলে আপনাদের কাছে স্বীকার করেছে। একটা নতুন আইন ফ্রেম হওয়ার কথা, যেখানে জাল টাকার জন্য শ্রেণীবিন্যাস করা আছে, কাদের কিভাবে সাজা হবে এবং কাদেরকে কিভাবে আটক করা হতে যাবে। তো সেই আইনটা যদি তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে জাল টাকার কারবারিদের এবং ব্যবসায়ীদের ব্যাপারে আমরা আরও স্পেসিফিক ধারাতে মামলা দিতে পারবো। এ দফায় তাদের কাছ থেকে উদ্ধার করা সরঞ্জাম দিয়ে অন্তত 20 কোটি টাকা মূল্যমানের জাল নোট তৈরি সম্ভব ছিল বলে ধারণা কর্মকর্তাদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। অসচেতনতা, এইডসের প্রজনন মৌসুম আর এর নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থাপনার অভাবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর সংখ্যাও।
ডেঙ্গু নিয়ন্ত্রণে তাই 2 সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে, করা হচ্ছে জরিমানা। বিভিন্ন ওয়ার্ডে এই অভিযান চলমান থাকবে। করোনা সংক্রমণের পাশাপাশি নতুন আতঙ্ক ডেঙ্গু। বৃষ্টি এবং অনুকূল তাপমাত্রা থাকায় এডিসের প্রজনন মৌসুম চলছে। এবছর এখন পর্যন্ত প্রায় 800 রোগী ডেঙ্গুতে আক্রান্ত। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। এডিস নিয়ন্ত্রণে তাই 2 সিটিতে অভিযান শুরু হয়েছে। সকাল থেকে উত্তর দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আবাসিক, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। বেশ কিছু ভবনে লার্ভাও পাওয়া যায়। প্রায় 3 লাখ টাকা জরিমানা করা হয় এসব ভবনে। আসলে এটা তো গাছ লাগাইছিলাম, গাছটা নষ্ট হয়ে যাতে আমার বাচ্চাটা এখানে রাখা দিয়েছে আরেকটা গাছ লাগানোর জন্য। হ্যাঁ, এটা ভুল হয়েছে, এরপর থেকে আর এরকম হবে না। ওটা সবসময় শুকনোই রাখবো, প্রয়োজনে মাটি দিয়ে ভরে রাখবো। হার্ড লাইন এখন আমরা জরিমানা করছি, জেল দিচ্ছি। আমরা তো প্রথমে মাইকিং করলাম, পাবলিককে বোঝানোর চেষ্টা করলাম, লিফলেট দিলাম, স্টিকার লাগালাম, তাতেও হচ্ছে না। এখন আমরা মোবাইল কোড পরিচালনা করছি, তো আশা করি এবার একটু ভালো হবে, সচেতন হবে। পুরান ঢাকা এবং মতিঝিল এলাকায় সরকারি বেসরকারি ভবনে অভিযান চালায় দক্ষিণ সিটির 2টি ভ্রাম্যমাণ আদালত। লার্ভা পাওয়ায় জরিমানা করে প্রায় 2 লাখ টাকা। ওষুধ ছিটিয়ে ধ্বংস করে লার্ভা। কয়েকটি ভবনের মালিককে সতর্কও করা হয়। বাড়ি বাইরে থেকে স্বচ্ছ দেখা যাচ্ছে, কিন্তু বেসমেন্ট এবং যেখানে যেখানে পানি জমাবদ্ধ হয়ে আছে, যেহেতু এখন করোনাকালীন সময় মার্কেট বন্ধ আছে, বাড়িগুলো ওভাবে পানি প্রবাহ নাই, যার কারণে ওখানে এডিস মশা ডিম পাচ্ছে এবং তারা স্বাচ্ছন্দ্যেই এখানে লার্ভার জন্ম দিচ্ছে। পরিষ্কার তো আমরা প্রতিদিনই করি। আমার গাড়ি যে ধোয়ার পরে যে পানিটা থাকে, সব পানিটা তার ড্রেনের মধ্যে পড়ে না, ওই পানিটা থেকে এটা হয়েছে। তো আমাদের এখন একটা প্রবলেম হয়েছে, এখন পরবর্তী যাতে না হয় সেটা আমরা দেখব। এডিস নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের অভিযান 19 জুলাই পর্যন্ত চলবে। তবে শুধু অভিযান চালিয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় যদি জনগণ সচেতন না হয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের অভাবে বেহাল গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর সড়ক। 4 কিলোমিটারের রাস্তার পুরোটাই ভাঙাচোরা আর ছোট বড় গর্ত। পানি জমে তৈরি হয়েছে মৃত্যু ফাঁদ। শিল্পনগরী হওয়ায় ব্যাহত কলকারখানার পণ্য আনা নেয়া। লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই। দীর্ঘদিন ধরে বেহাল কোনাবাড়ি কাশিমপুর সড়ক। সংস্কার না করায় তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। জমেছে বৃষ্টির পানি, আছে কাদাও, পরিণত হয়েছে মরণ ফাঁদেও। ঘটছে অহরহ দুর্ঘটনা। এতে চলাচলের অনুপযোগী সড়কটি। ময়লা পানি, কাদা, এই জন্য আমরা যাতায়াতে প্রবলেম হচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। গতকালকে আমার হাঁটু ভেঙে গেছে, একজন বন্ধু হাসপাতালে পড়ে রয়েছে। স্থানীয়রা বলছেন 4 কিলোমিটারের রাস্তাটি পুরোটাই জরাজীর্ণ। সবচেয়ে খারাপ অবস্থা থানা গেট, যমুনা গেট, জোরইন, নয়াবাজার, জিতার মোড় ও ডেল্টা মোড় এলাকায়। ভুক্তভোগীদের প্রশ্ন, এভাবে আর কতদিন? প্রতিদিনই কোম্পানিতে ঢুকতে গেলে 10 মিনিট 20 মিনিট এভাবে লেট হচ্ছে। সাদার মধ্যে পড়ে যাচ্ছে, কাপড় নষ্ট হচ্ছে, অনেক সময় আমরা ভিজা কাপড় নিয়েও কাজ করতে হচ্ছে। কোনাবাড়ি ও কাশিমপুর শিল্পনগরী, তাই জরুরি পণ্য নিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া অসংখ্য যানবাহনের। বাধা হয়ে দাঁড়িয়েছে বেহাল সড়ক। প্রায়ই বিকল হচ্ছে গাড়ি, সময় মতো ডেলিভারি দেয়া যাচ্ছে না মালামাল। লোকসানের সম্মুখীন হচ্ছে প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন সময়ে যে কভার্ড ভ্যানগুলো রাস্তায় আটকে যাওয়ার কারণে বিশাল যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি আমাদের যারা ফ্যাক্টরিতে যারা কাজ করে এবং যারা শ্রমিক কর্মচারী সহ সবাই এই রাস্তার কারণে অত্যন্ত ভোগান্তির শিকার। এই রাস্তার উভয় দিকে বহু শিল্প কারখানা এবং অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার সাধারণ মানুষ, শ্রমিক কর্মচারী সবাই যাতায়াত করে। আমরা আশা করি যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি এদিকে আকর্ষিত হবে। অবশ্য প্রকল্পের মাধ্যমে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস ওয়ার্ড কাউন্সিলরের। মাননীয় মেয়র মহোদয় এই রাস্তায় 70 ফিট উন্নতি করার জন্য 2 পাশের যে জমি আছে সরকারিভাবে বরাদ্দ নেওয়ার জন্য অলরেডি কাজ করছেন। খুব দ্রুত এটা সমাধান হবে। পাশাপাশি কোনাবাড়ি ও কাশিমপুরের অলিগলির সড়কও সংস্কারের কথা জানিয়েছেন এই জনপ্রতিনিধি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাঁচার আকুতি জানিয়ে কন্ডেম সেল থেকে চিঠি লিখেছিলেন এক সিনিয়র আইনজীবীকে। এরপর ওই আইনজীবী বিনা পয়সায় এই মামলার আপিল শুনানি করেন সর্বোচ্চ আদালতে। আপিল বিভাগ আসামি স্বপন কুমার বিশ্বাসের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবনের রায় দেন। এমন মহৎ কাজের জন্য আপিল বিভাগ ধন্যবাদ জানান সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে। ইব্রাহিম খলিল জানাচ্ছেন বিস্তারিত। কন্ডেম সেল থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি স্বপন কুমার বিশ্বাস একটি মর্মস্পর্শী চিঠি লিখেছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে।
চিঠির ভাষা এরকম, কিভাবে বেঁচে আছি তা লিখে বোঝাতে পারবো না। এটাকে ঠিক বেঁচে থাকা বা জীবন বলে না। এই জীবন আর সত্যি আমার সহ্য হচ্ছে না। আপনি মহানুভব, তাই দয়া করে আমাকে আপনার নিজ সন্তান মনে করে আমার জীবনটাকে বাঁচান, আমি বাঁচতে চাই। এরপর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বিনা খরচে মামলাটি পরিচালনার সিদ্ধান্ত নেন। জেলখানা থেকে আমাকে একটা চিঠি দেওয়া হয়, সে করুণ অবস্থা বর্ণনা করে, তা থেকে আমি মামলাটা নেওয়ার সিদ্ধান্ত নেই। শুনানির পর সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ স্বপন কুমার বিশ্বাসের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালতে বিনা ফিতে মামলা পরিচালনা করায় খন্দকার মাহবুব হোসেনকে বিশেষ ধন্যবাদ জানান আপিল বিভাগ। একটা অসহায় মানুষ জেলখানায় 14 বছরের উপরে ফাঁসির সেলে আছেন এবং তার চিঠির অত্যন্ত করুণ, তার সবকিছু ছিল কিন্তু সবকিছু হারিয়েছে। আজকে মাননীয় আপিল বিভাগ সকল দলিল দস্তাবেজ বিবেচনায় তার মৃত্যুদণ্ডের আদেশ থেকে কমিয়ে যাবজ্জীবন সাজায় রূপান্তর করেছেন। স্বপনের বিরুদ্ধে অভিযোগ, 2006 সালে নীলফামারীতে স্ত্রী স্বপ্নাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার ঘটনায় ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করেন তিনি। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। করোনার এই সংকটে জনগণকে বাঁচানোর জন্য বিএনপি সহ সকলকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ভাইরাস দলমত চেনে না, তাই বিষোদগারার সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়াতে হবে। সকালে সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় সংকটকালে সাহস জোগানোর পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি সহ সকলকে দলমত নির্বিশেষে জনগণকে বাঁচানোর জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। ভাইরাস দলমত চিনে না, তাই বিএনপি নেতাদের বলতে চাই, বিষোদগার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ান। রাজশাহীর আরানি পৌরসভার মেয়র মুক্তার আলীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে বাঘা থানায় মামলা হয়েছে। এটি স্থানীয় সরকার আইন অনুযায়ী মেয়র পদ থেকে তাকে অপসারণযোগ্য অপরাধ। এমন অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। এদিকে অস্ত্র মামলায় 4 দিনের রিমান্ডে আছেন মেয়র মুক্তার আলী। টেস্টের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতেও দাপট দেখাতে চায় বাংলাদেশ। টাইগারদের সেই লক্ষ্যে ঢাকা প্রিমিয়ার লিগের ফর্মটা হারারের মাঠেও দেখাতে চান অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। হারারে থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ দলের অনুশীলনের শুরুতেই ইউরো ফাইনালের হাওয়া, যেখানে গোলকিপার টাইগার ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাসন আর পেনাল্টি টেকার কোচ রাসেল ডমিঙ্গো। পেনাল্টি শুটআউটে রেফারি নেই, তাই গোল হয়েছে কিনা তা নিয়ে শিশুসুলভ বিতর্কেও জড়িয়েছেন দুজন। হারারে টেস্টের মূল একাদশে থাকা ক্রিকেটাররা সবাই বিশ্রামে ছিলেন, তবে ব্যতিক্রম ছিলেন কেবলমাত্র মুশফিকুর রহিম। তিনি অনুশীলন করেছেন দলের সাথে। সেই সাথে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও বিশ্রামে ছিলেন এদিন। তবে কেবল ওয়ানডে নয়, টি-20 স্কোয়াডের ক্রিকেটাররাও অনুশীলনে ছিলেন। তবে আপাতত দলের ভাবনা কেবল ওয়ানডে সিরিজকে ঘিরে। বাতে একটা অ্যাডভান্টেজ থাকবে এখানে, যেহেতু কিছুটা বাউন্স আছে সবাই বলছে, এবং যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা, আমরা পেস বোলার কিছুটা হলেও সহায়ক পাবো, তো আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে 16 ম্যাচে সর্বাধিক 26 উইকেট শিকারী সাইফুদ্দিন। ব্যাট হাতেও লোয়ার অর্ডারে খেলেছেন একাধিক কার্যকারী ইনিংস। ঢাকা থেকে সেই ফর্মটা হারারেতেও দেখাতে চান ফেনীর এই ক্রিকেটার। জিম্বাবু আমার প্রথম ট্যুর হলেও এর আগে অপোনেন্ট এদের এগেনস্টে আমি অনেক খেলেছি দেশের মাটিতে, তো অপোনেন্ট আমার কিছুটা চেনা, তো যতবারই ওনাদের এগেনস্টে খেলেছি খুবই ভালো করেছি ব্যাটিং এবং বোলিংয়ে, সেই কনফিডেন্সটা বাড়তি অনুপ্রেরণা দিবে আমাকে। শুক্রবার থেকে শুরু হচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে ভিসার জটিলতায় এখনও ওয়ানডে স্কোয়াডের রুবেল হোসেন আর টি-20-র শামীম পাটোয়ারি বসে আছেন ঢাকাতেই। তবে প্রস্তুতির সুবিধার্থে টেস্টের 2 পেসার এবাদত হোসেন ও আবু জায়েদ চৌধুরীকে রেখে দেওয়া হয়েছে দলের সাথে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, হারারে, জিম্বাবুয়ে। 53 বছর পর ইউরোর দ্বিতীয় শিরোপা জয়ের কয়েক ঘন্টা পরেই দেশে ফিরেছে ইতালি। বিমানবন্দর আর হোটেল অভিমুখে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন রবার্তো মানচিনির শিষ্যরা। রোম জুড়ে শিরোপা উদযাপন চললেও ইংল্যান্ডে বিরাজ করছে হতাশা।
রোম হলো প্রতিধ্বনির শহর, এমন উক্তি করে গেছেন ইতালিয়ান চিত্রশিল্পী গিয়োট্টো ডি বন্ডনে। সেই উক্তির সাথে মিলিয়ে প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন তো? হোম না রোমের উত্তর জানার কয়েক ঘন্টা পরেই রাজার বেশে দেশে ফিরেছে ইতালির ফুটবল দল। বিমানবন্দরে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। সেখান থেকে হোটেলের পথে পথে ছিল সমর্থকদের জয়োল্লাস। মুকুট মাথায়, ট্রফি হাতে গাড়ি থেকে বের হয়ে আসেন জিওর্জিও চিল্লিনি। এমন জয়ধ্বনির জন্য ইতালিকে অপেক্ষা করতে হয়েছে 53 বছর। দ্বিতীয়বারের মতো যে ইউরোর ট্রফি জিতেছে আজ্জুরিরা। ওয়েম্বলি স্টেডিয়ামে এদিন 120 মিনিটের লড়াই শেষে পেনাল্টি শুট আউটে হাসি ফুটে ইতালির মুখে, আর হতাশা দীর্ঘ হয় ইংল্যান্ডের। ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। ইতালির সমর্থকদের উপর চড়াও হতেও দেখা যায় ইংল্যান্ডের সমর্থকদের। সেই সাথে পেনাল্টি মিস করা ইংলিশ ফুটবলারদের নিয়েও বর্ণবাদী পোস্ট দিতে দেখা যায় ইংল্যান্ড সমর্থকদের। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। শেষ করব মহাশূন্য ভ্রমণের খবর জানিয়ে। মহাশূন্যে মানবজাতির জয়যাত্রায় নতুন মাইলফলক গড়লেন ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসন। নিজ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের তৈরি নভোযানে ঘুরে এলেন পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ সীমা। ভ্রমণসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন 3 সহকর্মী। 1 ঘন্টার সফর শেষে সফলভাবে পৃথিবীতে ফিরে জানালেন, এক জীবনে এটা অসামান্য অভিজ্ঞতা। পৃথিবীবাসীর জন্য বাণিজ্যিকভাবে খুলে গেল মহাশূন্যে ভ্রমণের দরজা। স্থানীয় সময়ে রোববার সকাল 8:40 নিউ মেক্সিকো থেকে অন্তরিক্ষের পথে যাত্রা করে ভার্জিন গ্যালাকটিকের নভোযান ভিএসএস ইউনিটি, যার প্রতিষ্ঠাতা ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসন। সফরসঙ্গী ছিলেন 2 পাইলট ডেভ ম্যাকে, মাইকেল মাস্কুসি এবং 3 সহকর্মী বেথ মোজেস, কলিন বেনেট ও শ্রীশা বান্দালা। নাসা জানায় মাদারশিপ থেকে আলাদা হয়ে 85 কিলোমিটার উচ্চতায় পৌঁছায় ভিএসএস ইউনিটি। এখানেই বায়ুমণ্ডলের শেষ সীমানা, মহাশূন্যের শুরু। মহাশূন্যে ভ্রমণ নয়, বরং সফলভাবে পৃথিবীতে ফিরে আসাকেই বড় সাফল্য মানছেন গবেষকরা। আর ব্র্যানসনের মতে এর মতো অভিজ্ঞতা আর হতেই পারে না। শৈশবে নক্ষত্রে যাওয়ার স্বপ্ন ছিল, আজ নভোযান থেকে দেখেছি অনিন্দ্য সুন্দর পৃথিবী। এক জীবনে এটা অসামান্য অভিজ্ঞতা, শ্বাসরুদ্ধকর এক মুহূর্ত। সে সময় নীল গ্রহে বসবাসের কারণে নিজেদের সৌভাগ্যবান মনে হয়েছে। সংবাদ সম্মেলনে ব্রানসন বলেন, ভার্জিন গ্রুপের স্বপ্ন নবীন প্রজন্মকে এগিয়ে নেয়ার, গবেষণার মাধ্যমে মহাশূন্যের রহস্য উন্মোচনের। বরাবরই আমি আশাবাদী মানুষ। মহাশূন্য গবেষণায় পার করতে চাই জীবনের বাকি সময়। একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, কারো সাথেই আমরা প্রতিযোগিতায় নামিনি। জেফ বেজোসও ভালো উদ্যোগ নিয়েছেন, সর্বাবস্থায় তার সাফল্য কামনা করি। রিচার্ড ব্রানসনের এ যাত্রাকে মহাকাশ পর্যটনের ক্ষেত্রে পরীক্ষামূলক অভিজ্ঞতা বলা হচ্ছে। 2022 সাল থেকে আগ্রহী যাত্রীদের কাছে টিকিট বিক্রি শুরু হবে। এরই মাঝে ভার্জিন গ্যালাকটিকে 600 ব্যক্তি আবেদন করেছেন। 1 ঘন্টার মহাকাশ ভ্রমণে গুনতে হবে $2.5 লাখ, অর্থাৎ প্রায় 2.11 লাখ টাকা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।